ধন্যবাদ। ধন্যবাদ, নমস্তে, সালাম, আদাব, জয় জওহার। আজ এই মঞ্চের মারিয়া, নমস্কার, আরও বয়স্ক যারা আছেন সগাকে এটা উপস্থিত আছে। আজ আমার সেন্ট্রাল কাউন্সিলর দীপেন্দা নাই, দেখো দীপেন্দা উপস্থিত আছে। জেলার আলিপুর জেলার প্রেসিডেন্ট মানে স্বপন কুমার রায় উপস্থিত আছে। এটাকার আলিপুরদুয়ার 1 ব্লকের প্রেসিডেন্ট হরি বর্মন, হরিদাদা উপস্থিত আছে। এটা আলিপুর জেলার ভাইস প্রেসিডেন্ট সুভাষ দা। মুই এক এক করি না কম, সবাকে একে লগে কম উপস্থিত। এটা জেলা কাউন্সিলর থেকে ব্লক কাউন্সিলর আর বুথ ব্লক অঞ্চল কাউন্সিল থেকে বুথ কাউন্সিলের যেসব প্রতিনিধি আছে সব প্রতিনিধি মোর শ্রেণীভেদে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সঙ্গে সংগ্রামী অভিনন্দন জানিয়া আজকের এই আলিপুর 1 নং ব্লকের বিশেষ করে আমার কৃষ্ণ বর্মনের বাড়ি যে বছরকিয়া ব্লক কনফারেন্স আছে, এটা মূল উদ্দেশ্য তোমার শুনেছেন যে এটা আমার পারস্পরিক এতদিন ডিজিটাল ওয়েতে আমরা অনলাইনে কাদা করছি, সংগঠন করছি, কিন্তু কারোর সঙ্গে কারো মুখের পরিচয় ঘটে নাই, ফেস টু ফেস আইডেন্টিফিকেশন কারো হয় নাই। যে এটার জন্যে আজই কিন্তু করা হয়েছে এই কনফারেন্সগুলো। সব জায়গাতে সব ব্লকে করা হবে, সব অঞ্চলে করা হবে, সব অঞ্চলগুলো হয় নাই, অঞ্চলগুলো ফেস টু ফেস করা হবে। সেজন্য এই যে স্তর ভিত্তিক প্রথমে সেন্ট্রাল কাউন্সিল হয়েছে, জেলা কাউন্সিল হয়েছে, এলা ব্লক কাউন্সিলগুলো হবার ধরছে, ব্লক কাউন্সিলগুলো শেষ হয়ে গেলে অঞ্চল কাউন্সিলগুলো শেষ শুরু হবে। সঙ্গে আমার এই অঞ্চল কাউন্সিলগুলো যেগুলো গঠন প্রক্রিয়া বাকি ছিল গঠন করিবার লাগবে। আর অঞ্চল কাউন্সিল নেতৃত্ববৃন্দের মধ্যে দায়িত্ব থাকে বুথ কাউন্সিলগুলো গঠন করা, বুথ কাউন্সিলগুলো গঠন করার সাথে সাথে কনফারেন্সগুলো গঠন করা, কনফারেন্সগুলো অনুষ্ঠিত করা। এই প্রোগ্রাম ধারাবাহিকভাবে চলিতে থাকবে। তো এই সংগঠন আমরা দীর্ঘদিন ধরিয়া দেখছি। কামতাপুরি আন্দোলন কামতাপুর পিপলস পার্টির নেতৃত্বে চলছে। তারও আগে যদি দেখি কামতাপুর গণপরিষদ গঠন হয়েছিল আমার পঞ্চানন বর্মা, যা উত্তরখণ্ড দলের প্রতিষ্ঠাতা। আবার পরবর্তীকালে দেখি কামতাপুর গণপরিষদ উমাও কিন্তু ওইটাই তৈরি করেছে, মানে অর্থাৎ পঞ্চানন মল্লিক 2টা সংগঠন তৈরি করছে, একটা উত্তরখণ্ড, পরবর্তীকালে কামতাপুর গণপরিষদ, তার পরবর্তীকালে আকসু, তার পরবর্তীকালে উজ্জাসটা হয়েছিল মাঝখানে, তারপর আকসু থেকে শুরু হল কামতাপুর পিপলস পার্টি, তারপরে প্রগ্রেসিভ পার্টি, তারপর কেডিবি আসিল, তারপরে মহাজোট তার আগতেই তৈরি হয়েছে। 1998 সালে শুরু হয়েছিল। আজকের জিসিপিএ যেটা করা হয়, এই জিসিপিএ প্রথম তৈরি করেছিল রাজ ভাতা পাওয়া রয়্যাল ফ্যামিলির সদস্য হিসাবে উমার নাম ছিল অনিলেন্দ্র নারায়ণ। উমা এটা প্রথম তৈরি করছে আজকের জিসিপিএ। ঠিক তার 3 বছর আগত শর্ট স্টোরি কয় মানুষগুলোর মনের ভিতরকার যে ত্রুটিগুলো আছে এগুলো সংশোধন হওয়ার দরকার। আজ মনে করে যে জিসিপি এটা বোধ অনন্ত তৈরি করেছে, বংশী তৈরি করেছে, না, একেবারে ভুল তথ্য। 1995 সালে কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন তৈরি করেছিল অনিলেন্দ্র নারায়ণ, তার সম্পাদক ছিল অর্থাৎ মারিয়া ছিল ভবেশ দাস। ভবেশ দাস সেই সময়কার একজন হাইলি এডুকেটেড পারসন, ডাবল এমএ অ্যাডভোকেট। উমায় কলম বসাইলে আর তোলে না যতক্ষণ না শেষ হয়, আর ডাইরেক্ট ওই চিঠি পাঠাইছিল আগত দিল্লিতে। এতটাই দক্ষ, শিক্ষিত, জ্ঞানী, বুদ্ধিমান মানুষই ছিল সেই সময়। তারে 3 বছর যে 1995 সালে যে মেমোরান্ডাম কবিটা দিল্লিতে লিখেছিল প্রাইম মিনিস্টার হোক, সেটিকে না একটা লিখেছিল যে কুচবিহার রাজ্য মানে আজকের কুচবিহার জেলা নয়, কুচবিহার জেলা, কুচবিহার রাজ্য বলতে গ্রেটার কুচবিহার শব্দটা ওটাকে না উমা ব্র্যাকেটে লিখেছিল 1995 সালে। জিসি অর্থাৎ কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন যে মেমোরান্ডাম কবি দিল্লির লিখেছে, সেই মেমোরান্ডাম কবির লেখা ছিল এই গ্রেটার কুচবিহার শব্দটা 1995 সালে। কার? কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের। কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মেমোরান্ডাম কবির লেখা ছিল
কুচবিহার রাজ্য বলতে গ্রেটার কুচবিহার, সেখানেই লিখেছিল গ্রেটার কুচবিহার ব্র্যাকেটে দিয়া কোন কোন অংশগুলো ছিল। একদম বিভক্ত গোয়ালপাড়া থাকিয়া দক্ষিণ দিনাজপুর পর্যন্ত মেনশন করা ছিল। আজ এটা খোলসা করে জানি নাও। আর মই যেটা কসং ওই ডকুমেন্টস কস কথাটা, তার মেমোরান্ডাম কপি ডকুমেন্টস মোর হাতত আছে। এমার হাতত আছে কিনা কোয়ারব না, আজকে অনন্ত বংশীর হাতত আছে কিনা কোয়ারব না, কিন্তু মোর হাতত আছে। আর সেই ডকুমেন্ট নিয়েই আমি কসং। আর সেই জিসিপি তৈরি কিছু 1998 খ্রিস্টাব্দে অনিলেন্দ্র নারায়ণ প্রেসিডেন্ট, আর ভবেশ দাস ছিল সেক্রেটারি, পরবর্তীকালে অরুণ রায় হয়েছে, ঠিক আছে। সেই জিসিপি হাতিয়ার করিয়া দেখিবার ধরছে না এক একজন কি করিবার ধরছে। আর অন্য ফলে 1996 খ্রিস্টাব্দে কান্তাপুর পিপলস পার্টি তৈরি হয়। আর আকসু আন্দোলন শুরু হয়েছিল 1990 দশকে। জানেন কুমার গ্রামের শ্রীনিবাস দাস মই ছিল প্রেসিডেন্ট। আমরা তখন ইউনিভার্সিটি পড়েছি এই পাকে। ইউনিভার্সিটির আকসু সংগঠনটা আমার তৈরি করেছিল, বিশাল বড় ব্যানার আমায় তুলছিল সেই সময়। সেই শেষে সিপিএম এর দাপটে কান্তাপুর শব্দটা কোয়া মুশকিল হয়ে গেছিল। যাই হোক, সেই কথা বিগত কথা, খানিক ইতিহাস তোমার তুলি ধরনু। আর তুলি ধরিবার অর্থ হচ্ছে আমার এই জাতিমাটির নেতাগুলা জাতিমাটির কথা কয়, জাতিমাটির কথা কয়, জাতিটা বিক্রি করে, আর নেতার কোটি কোটি টাকার মালিক হয়। আর আমার মানসিক স্বপ্ন দেখায় আমার রাজ্য হয়ে গেছে। কাউ মার্জার রেজিমেন্টের কথা কয়, কাউ কামতাপুর পিপুলস পার্টি বা প্রগ্রেসিভের কথা কয়া, কামতাপুরি আন্দোলনের কথা কয়া, কোনো না কোনো সরকারের সঙ্গে আতাত করিয়া কি যে করে ওমরাই জানে। কাউ ক্যান্ডিডেট দিল, কাউ আতাত করি নিল, কাউ রাজ্য হয়ে গেছে। কয়া দেখিতে দেখিতে আজি কিন্তু অনেকগুলা দিন পার হয়ে গেল। জিসিপিএ আজি 1998 সাল থেকে যদি ধরা যায় প্রায় 25, 26, 27, 28 বছর মতো হয়ে গেল। কামতাপুরি আন্দোলন 96 থেকে হিসাব করি, কামতাপুরি আন্দোলন 96 ধরা যাবার নয়। উত্তরখণ্ড আন্দোলনের পরবর্তীকালে পঞ্চানন মল্লিক যে কামতাপুর গণপরিষদ তৈরি করেছিল, সেটা থেকে কামতাপুর শব্দটা জনপ্রিয়তা লাভ করেছিল। উত্তরখণ্ডের সময় হয়নি। উত্তরখণ্ড আন্দোলন আলতা গ্রামের রেল ঢুকা আন্দোলন করিবার যে গোলাগুলি হল, মানুষ কিছু মারা গেল, ওটা থেকে ধরপাকড় করিয়া উত্তরখণ্ডের আন্দোলন কিন্তু নিস্তেজ হয়ে গেল। আর সেই নিস্তেজ থেকে উঠে আসিল দুটো ভাগ হয়ে গেল। আর এই কামতাপুর গণপরিষদ তখন নয়া করিয়া তৈরি করেন আমার পঞ্চানন মল্লিক। আর সেই কামতাপুর শব্দ থেকে পরবর্তীকালে আকসু, পরবর্তীকালে কামতাপুর পিপলস পার্টি বা কামতাপুর প্রগ্রেসিভ পার্টি, এই কামতাপুর শব্দটার জনপ্রিয়তা লাভ করেন। এটা হচ্ছে শহরের স্টোরি অব আওয়ার মুভমেন্ট, আমার আন্দোলনের। এটা কিন্তু সংক্ষিপ্ত একটা ইতিহাস তোমার তুলি ধরনো। এইবার আমরা আমার দেখার কি দরকার, আমার দর্শনটা কি হওয়ার দরকার। এতদিন এই জাতি মাটির নেতাগুলা জাতি মাটির আন্দোলন করছে ঠিকই, তোমার মনের মধ্যে প্রশ্ন করা হবে প্রথম, যে আমাকে জাতি মাটির আন্দোলন করে ধরছি না কোনো দলের আন্দোলন করে ধরছি, না না কোনো জাতি মাটির আন্দোলন করে ধরছি না কোনো দলের নেতার আন্দোলন করিবার ধরছি। তাই যদি হয় থাকে জাতি মাটির আন্দোলনের কথা কবার যায়, তোমার জাতি মাটির আন্দোলনের কথা কবার যায়, এই জাতি মাটির আন্দোলনের মুক্তির বাদে এই নেতাগুলা এই দলগুলা কেন একটা হয় না, কেন একটা হয় না, বড় প্রশ্ন। তাহলে এই দলগুলা এই নেতাগুলা আমার কি জাতি মাটির থেকে আমার সবচেয়ে বড়, না আমার জাতি মাটির সঙ্গে দালালি করিয়া নিজে কোটি কোটি টাকার মালিক হয়? আদতে আমার নেতা না, আমার চরম একটা শত্রুর মতো জায়গা পৌঁছে গেছে। কেন প্রশ্ন করবেন? জাতি মাটির মুক্তির আন্দোলনের ক্ষেত্রে আমার জাতি মাটি একটাই ভাষা, একটাই ভাষা গোষ্ঠীর মানুষ। আমরা থাকিবার পরে কাউ মুসলমান, কাউ থাকিবার পরে খ্রিস্টান, কাউ থাকিবার পরে বুদ্ধিস্ট, কাউ হিন্দু সনাতন ধর্মে থাকিবার পারে, কিন্তু ভাষা কিন্তু একটাই, আমার একটা ভাষা গোষ্ঠীর মানুষ। সেই জন্যে আমার জাতি মাটির পরিচয় হবে ভাষা ভিত্তিক, সংস্কৃতি ভিত্তিক, ইতিহাস ভিত্তিক আর মাটি ভিত্তিক। এর বাইরে কোনো জাতির পরিচয় হওয়ার পারে না। এটা সম্বন্ধে পরিষ্কার হওয়া উচিত। আমার যেসব নেতা নেত্রী আছেন প্রত্যেকে আমার জনসাধারণ বুঝিবার লাগবে। আমার জাতিসত্তা প্রতিষ্ঠা করিবার নামছি, আমার জাতিসত্তা প্রতিষ্ঠা করিবার জন্য এই পরাধীনতার হাত থেকে ভারত যুক্তরাষ্ট্রের কাঠামো থাকিয়া আমরা জানি আমার একটা স্বতন্ত্র রাষ্ট্রের মানছি চিনি। আমার পূর্ববর্তী বক্তা কয়া গেছে মাজার এগ্রিমেন্টের মধ্যে কুচবিহার ভারতের সঙ্গে যুক্ত হয়েছে। তার আগত কুচবিহার কি ছিল? কুচবিহার একটা স্বাধীন রাষ্ট্র ছিল। স্বাধীন রাষ্ট্রের কিরকম তার
প্রকৃতিটা কি, তার বৈশিষ্ট্যগুলো কি? তার নিজস্ব একটা সেনাবাহিনী থাকে, নিজস্ব টাকশাল থাকে, নিজস্ব ভাষা থাকে, সংস্কৃতি থাকে, ইতিহাস থাকে, আর একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে তার ভূখণ্ড থাকে। আর এটা অন্য কারণে দাদাগিরি করি পারে না। ওই ভূখণ্ডের শাসক ওটাকার ভালো মন্দ দেখভাল, যুদ্ধ কোনো পরাস্ত করিবার আসলে সে যুদ্ধ বাহিনী অর্থাৎ সেই শত্রু বাহিনী পরাস্ত করার দায়িত্ব তার। এটা কয় সোভারেন কান্ট্রি, এটা কয় সার্বভৌম ক্ষমতার মালিক যায় একটা ভূখণ্ডের অধিবাসী, উমায় সার্বভৌম ভূখণ্ডের মানুষ। তা আমার কুচবিহার ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947, আর মার্জার এগ্রিমেন্ট হয়েছে 1949 সালে 28 আগস্ট, 12 সেপ্টেম্বর কার্যকরী করা হয়েছিল। আর এটা স্বাধীন সত্তা উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষ তৈরি করার জন্য যে ভারত সরকার তৎকালীন আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ভারত সরকার রিকোয়েস্ট করছিল যে তোমরা যদি একটু সহযোগিতা করেন তাহলে অখণ্ড ভারতটা আমার শক্তিশালী করে নেওয়ার পারিব। তাই সেদিন কিন্তু ভারত সরকারের অনুরোধে আহ্বানে জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর আমার মহারাজা ইমা সাড়া দিছিল, আর বিনিময়ে কইছিল যে এটা তোমার স্বাধীনভাবে থাকিয়া পারেন, কিভাবে আলাদা আলাদা রাজ্য নিয়েও থাকিয়া পারেন, কিন্তু মায় কইছিল ভারত অখণ্ডতার জন্য ভারতবর্ষে সেই সি ক্যাটাগরি হিসাবে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই থাক, কেন্দ্র সরকার সরাসরি দেখাশোনা করুক। কিন্তু কি হল, আমার যে সুযোগ সুবিধাগুলো থাকার কথা ছিল সেগুলো আমার দিল নাই। মাঝখান থেকে 3 মাস 19 দিন পরিচালনা হওয়ার পর আমার নামদাপ্পা সাহেব, এটা দিয়ে আমার ছিল চিফ কমিশনার ছিল, 3 মাস 19 দিন গ শ্রেণীভুক্ত রাজ্য শাসিত হয়েছিল। তারপরে কি করে হাওয়া হয়ে গেল আমার রাজ্যটা, গ শ্রেণীভুক্ত রাজ্যটা। যে জায়গাগুলো ফেরত দেওয়ার কথা ছিল 1947 সালের 18 জুলাই আর্টিকেল 7(1) এর ধারায় সেই জায়গাগুলো ফেরত দেওয়ার কথা কওয়া হয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের অর্থাৎ ব্রিটিশ কর্তৃপক্ষ যেদিন ভারত স্বাধীনতা হস্তান্তর করে তার আগে ফেরত দিয়ে গেছে। যেসব দেশীয় রাজ্য তার যে জায়গাগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করেছে সেই সব জায়গাগুলো সেই সব শাসক ফেরত দিয়ে যাচ্ছে, ওটা পরিষ্কার করে লেখা আছে। তাহলে কুচবিহারের যে শাসক যে জায়গাগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নিয়েছিল সেগুলো কোনো ফেরত দেওয়ার কথা কয়া গেছে, সেটা একটা লাইনের মধ্যে লিখে দিয়ে গেছে। এটা আছে 1947 সালে 18 জুলাই যে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট ব্রিটিশরা পাস করেছিল ব্রিটিশ পার্লামেন্টে, সেটাতে 7(1) এর ধারায় ওটা উল্লেখ করা আছে। সেটা তো দিল নাই, মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী সেই জায়গাগুলো তো ফেরত দিলকে নাই, না দিয়ে শেষ পর 3 মাস 19 দিন পর আমার রাজ্যটা হাওয়া হয়ে গেল। তাহলে এই রাজ্যের কথা কবার যায়, এই সার্বভৌম একটা দেশের মানুষ যার নিজস্ব ভাষা সংস্কৃতি ভূখণ্ড আছে, আর সেই মানুষগুলো ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ফলে তার কিন্তু নিজের ভাষা সংস্কৃতি ইতিহাস ভূখণ্ড কোনোটাই নাই। আর আমার জায়গায় আমাকে আমার নিজ ভূমে আমাকে পরবাসী করে থুয়ে দিল, আমাকে আমার নিজের জায়গা আমাকে কি করে তুল, ভুঁইপর করে তুল। ভুঁইপর মানে আমার সোজা সপ্তাহে একটা কথা আছে জারুয়া, এই জারুয়া মানে তুল। জারুয়ার কি থাকে না, উমার ইতিহাস থাকে না, জারুয়ার বাম্মাও থাকে না, কেন ওটা নকল বাম্মা হয়, সেই রকম আমাকে নকল বাম্মা বানিয়ে থুছে। কায় বাংলা শিখিয়া বাঙালি বানিয়ে ধরছে, আমার বাঙালি কি আমার পূর্বপুরুষ ছিল নাকি? হ্যাঁ, তো এই জিনিসগুলো আমার বুঝা খাবে যে ভারত সরকার আর বর্তমান সরকার স্টেট গভর্নমেন্ট, 3 স্টেট গভর্নমেন্ট বিহার বেঙ্গল আসাম, এই রাজ্য সরকার আমার আমার সার্বভৌমত্বের ভূখণ্ড দখল করে নিয়া আমার ভাষা সংস্কৃতি ইতিহাস মানে একদম একেবারে উত্তর দূরে ফেঁকি দিয়া আমার ভাষা উমার ভাষা আমার শিখতেছে। আজই আমার আসামের যেসব রাজবংশী কোচ রাজবংশী আছে ওমা ওটা আসামি ভাষা শিখেছে। আমার বেঙ্গলের জেলা আছি এলে আমার বাংলা শিখেছি, বাংলা শিখেছে। আলা ইদানিং একটা পরিষ্কার চিত্র দেখা যায় যে আমার বউ বাচ্চারা যখন বাচ্চারা নিয়ে যায় নার্সারি স্কুলত বা স্কুলত, আমার বাচ্চারা সুন্দর করে বাংলা শিখায়, দেশি ভাষা শিখায় না, লজ্জা পায়। মালিয়ানে নিজের মায়ের নদী যাওয়া আছে, উমায় কাছে বাচ্চারা সুন্দর করে বাংলা শিখেছে। এই যে অবস্থা আমার, এটা বাঙালিকরণ প্রক্রিয়া। এই স্কুলগুলোর মধ্যে দিয়ে আমার বাচ্চা কাচ্চা বাংলা ভাষার মধ্য দিয়ে শিখিয়া শিক্ষিত করিয়া একটা যে সরকারের চাকরি পায়, এরকম একটা দোটানা আশা। বিহারত আমার রাজবংশী জেলা আছে, আমার রাজবংশী কথা কোনো ভুলিয়ে গেছে কমান নাকি 95% ভুলে গেছে। 5% হতো ওই বাড়ির মাইয়া সওয়ালা একটু কথা কয়, 2-1টা ওরা হিন্দিই কয়।
আর আমার ভাষা কোয়ার করবে না, আমার ভাষা কোয়ার না পায়, এখানে বুঝিবার পায় কিন্তু কোয়ার না পারে। এই যে অবস্থা আমার, এটা এত বড় সমৃদ্ধ ভাষা, এই ভাষার ইতিহাস কবার গেলে তোমার আলা মাথা গরম হয়ে যাবে মাথা। চর্যাপদের ভাষা, চর্যাপদ অষ্টম শতকে লেখা হয়। সেই চর্যাপদ কায় লিখেছে? এই কান্তাপুরের মানুষরা গেছে 21 জন বৌদ্ধ সহজিয়া পণ্ডিত। যে ভাষা আমরা 70% সত্য ব্যবহার করি প্রতিদিন, অথচ সেই চর্যাপদ হাইজ্যাক করে নিছে বাঙালির ঘর, সেই চর্যাপদ হাইজ্যাক করে নিছে উড়িষ্যার ঘর, সেই চর্যাপদ হাইজ্যাক করে নিছে আসামের সাহিত্যের ঘর, আসামির ভাষার ঘর। আজকে আমার চর্যাপদ কয় আমার ভাষার আদি রূপ হচ্ছে চর্যাপদ, আর সেই চর্যাপদের ভাষা আমার কিন্তু 70% শব্দ এলাও আমরা প্রতিদিন ব্যবহার করি, অথচ বাঙালি ঘরে একটাও ব্যবহার করে না। আমার ভাষা হাইজ্যাক করি নিয়ে নিচ্ছে চর্যাপদ পাল করে নেপালের রাজদরবারে। আরে উমার চর্যাপদ উঠতে কিনে যায় থাকবে, ওইলা অনেক কথা, ওইলা কথা তুলে না কম, ওইটা একটা সাহিত্যের একটা গবেষণামূলক ভাবনা, সেটা ওইটা বলে দীর্ঘায়িত হবে ব্যাপারটা। তাহলে আমার ভাষা থেকে আসামি ভাষা তৈরি হয়ে গেল, আসামি ভাষা সমৃদ্ধ হল, আমার ভাষা থাকিয়া আমার বাংলা ভাষা সমৃদ্ধ হল। আজ আজকের বাংলা ভাষার অক্ষরগুলা কার অক্ষর এলা? কোথা থেকে পালিলা? এমার বাংলা ভাষার অক্ষর পরিচয় যেটা হল বর্ণ পরিচয় লেখিল কায়? বিদ্যাসাগর। 1820 খ্রিস্টাব্দে বিদ্যাসাগরের জন্ম, 1840 আর 1860-এর দশক। বিদ্যাসাগরের বয়স যখন 40 বছর, তখন 1820 আর 40 60, 1860-এর দশকে বিদ্যাসাগরের বর্ণ পরিচয় লেখিল। আর আমার ভাষার অক্ষর লেখা হয়েছে 1213 শতকে। আমার কুচবিহারের রাজপ্রাসাদ যেসব দলিল দস্তাবেজ দেখা হয়েছিল আমার অক্ষর দিয়া, আমার ভাষা দিয়া। আর ওমার তখন রাজপ্রাসাদ তো দূরের কথা, আমার ভাষা তৈরি হয়নি, অথচ আমার অক্ষর নিয়ে, আমার শব্দ নিয়ে বাংলা ভাষা সমৃদ্ধ হয়ে গেল, আসামি ভাষা সমৃদ্ধ হয়ে গেল, অথচ যাই জন্মদাতা তার ভাষার স্বীকৃতি হল নাই। আর সেই ভাষার ধারক বাহক এটাকে আর আমার কামতাপুরের কোচ রাজবংশী, কোচ নস্য শেখ, আরো অন্যান্য সম্প্রদায় যারা আছেন সজ্ঞায় আমার ব্যবহার করি আশীর্বাদ আছে। অথচ এই ত্রিপুরানিয়া ভাষা আজ ভারত সরকার আজও পর্যন্ত আমার সাংবিধানিক স্বীকৃতি দেয় নাই, এটা দুঃখের বিষয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমার জাতিমাটির কথা কয় যে মানসিকরা দলের কথা কয়, জাতিমাটির দলের দল গঠন করে নেতাগিরি করে, অথচ জাতিমাটির মুক্তির জন্য একটা হওয়ার না পারে, ঐক্যবদ্ধ হওয়ার না পারে, এবার দলে দলে ভাগ হওয়া নেতাগিরি মারে, আর ইলেকশনে দিলে নিজের নিজের ঠান্ডায় ঘুরি বেড়া কি করে কোটি কোটি টাকার মালিক হয়। তোমার দেখা পাইছেন না যে কটা দলের নেতা আছে সব কটায় কিন্তু কোটিপতি, একটা বাদ দিয়া, আমার নিখিল বাবু একটা বাদ দিয়া, ইমার দূরদর্শিতা কম, না অল্প স্বল্প আর্গিরি করে। বাকি 3টা নেতা আছে জিলা সব কটা কোটিপতি। অতুল বাবুও কোটিপতি, অনন্ত বাবুও তো কোটি কোটি টাকা বলে রাজপ্রাসাদের মালিক দুখানা। ওপাকে আমার বংশী বাবু কি কোটিপতি না হয়? 15 কোটি আর 5 কোটি উন্নয়ন পর্ষদের জন্য টাকাগুলো যে পাইছিল ওইগুলো করে গেল। কয়টা স্কুল করছে, কয়টা বাড়ি দিছে, চোখ দূরবীন দিয়ে দেখা খাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার স্কুলের আন্দোলন নয়, আমার মাটির আন্দোলন, রাজ্যের আন্দোলন। আমার চাকরির কথা নয় যে হোমগার্ড দিছে চাকরি নয়। হোম গার্ড মানে কি? হোম মানে বাড়ি, গার্ড মানে দারোয়ান, বাড়ির দারোয়ান। কোন বাড়ির দারোয়ান? বেঙ্গল গভর্নমেন্টের অফিস আদালত গুলা আছে না, ওগুলা সরকারি বাড়ি, সরকারি ঘর, সেইলার হচ্ছে উমার দারোয়ান। চাকরি নাই, স্কেল নাই। একটু আগে আমার দীপেন্দা কইছিল যে আমার আন্দোলনটা স্থগিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার একটা চালাকি করছিল চাকরির নামে, হোমগার্ড দিয়া, উইদাউট স্কেল, উইদাউট পেনশন, কোনো পেনশন নাই, কোনো স্কেল নাই, খাপড়াল একটা টাকা ধরে দেয়, তার সঙ্গে 5% এটা ভাটা একটা বাড়ি দেয়, আর একটা ইপিএফ ব্যাগ এরকম কিছু একটা ফান্ড খুলে দিছে। ওটা ছোট মানের নিম্নমানের কোম্পানিগুলো থাকে না, কর্মচারীগুলো খাটে না, ওমারও ইপিএফ কাটে। এইভাবে আমার মানসিক বিভ্রান্ত করে রেখেছে যে আমার চাকরি দিছে আমার মানসিক। মই কছিলাম যে এই হোমগার্ডের চাকরি যায় নিবে পৃথিবীর ইতিহাসে এরকম কলঙ্কময় অধ্যায় তৈরি কাহা করে নাই। যাই দেশ শাসন করবে, যাই মাটির শাসক হবে, যাই জনগণের পালক হবে, তাই দারোয়ানগুলির চাকরি নাই পৃথিবীর ইতিহাস নাই। নো ওয়ান ক্যান ফাইন্ড এট মি। কোন একজন ব্যক্তি মুখ এটা কারণ দেখে বার পারিবেন না।
পৃথিবীর ইতিহাস যদি পড়িয়া থাকেন কাহ, তাহলে প্রশ্নটা পড়িয়া দিলুন তাক, প্রশ্নটা থাকিল, প্রশ্নটা তার উপর দেখে দিবেন। যাই জাতিমাটির আন্দোলন করেছে, যাই শাসক হবে, তার দারোয়ানগিরি চাকরি নেই। এত বড় লজ্জাকর ইতিহাস একটা তৈরি হচ্ছে হোমগার্ড আমার, কইলে খারাপ লাগে আমারে ভাই দাদা কাকা ঘর নিছে। এমা যদি বুঝি যায় এমা এই চাকরি নীল না হয়। যেদিন হোমগার্ডের আলোচনা হয় তখন নিখিল বাবুক দিয়ে আমি সেদিন মুই ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেই সময় জলপাইগুড়ির, নিখিল বাবু কছিলাম যে দাদা এটা ইমিডিয়েট বন্ধ করেন। এত বড় একটা কলঙ্কময় অধ্যায় সৃষ্টি করেছে আমার ইতিহাসত, যে ইতিহাস চিলারের ইতিহাস, বিশ্ববিখ্যাত ইতিহাস, আজ এত বড় একটা ছোট্টখাটো ব্যাপার দিয়ে আমার জাতিরা সর্বনাশ করে দিতে হচ্ছে। কিন্তু সেদিন আর কেউ কথা শুনে নাই, এটা দুঃখের বিষয়। আজকে হোমগার্ড পাওয়ার জন্য আজকের মানুষ এলাহানা মাসে অনেকগুলো লাইন দিয়ে আছে, দালালি করছে হোমগার্ড পাওয়ার জন্য। মই হোমগার্ড সম্বন্ধে এইটা করা দিলাম তো বাগাজি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট একটা পর্যায়, যার দেশ শাসন করবে, যার দেশের মাটির মুক্তি ঘটাবে, তাই দালালগিরি করবে, এত বড় একটা নিকৃষ্ট কাজ করবে, এটা ভাবি নেওয়া যায় না। তাই মই আজিয়া কম এটাকার যে কয়জন নেতা নেত্রী আনছে আছেন সবাই কিন্তু আজি এটা যারা বসে আছেন সবাই কিন্তু কম বেশি লিডার, কিন্তু এই লিডারগুলো লিডার হওয়া খাবে, সেই লিডার করার জন্য, লিডার হওয়ার জন্য, লিডারশিপ দিবার জন্য মুই কিন্তু কথাগুলো কবার ধরছুম। মুই কিন্তু সাধারণ কথা কবার ধরছু না, লিডার হওয়ার জন্য যেগুলো দরকার সেগুলোর জন্য কবার ধরছুম। তাহলে আমার হচ্ছে বুঝাবেন কেমন করিয়া? তাহলে আমার জাতিসত্তা যদি প্রতিষ্ঠা করিয়া যাই, আমার জাতিসত্তা বুঝিবা খাবে। আমার যদি না বুঝি তো আমার মানুষে কি বুঝামো? তারা যে জাতিসত্তাক ভাঙ্গে আজ দলে দলে ভাগে, নেতা দলে দলে নেতা করাইছে, আর জাতির মুক্তির জন্য, জাতিসত্তাক প্রতিষ্ঠার জন্য ইমান ঐক্যবদ্ধ হয় না কেন? প্রথম প্রশ্ন একটাই, এই নাকি জাতি মাটির উদ্যোগ আমার? এই প্রশ্ন করা যাবে সাধারণ মানুষ? ওই মানসিরা আজি না যে কালী বুঝিতে বাধ্য হবে, ভাঙবেই, 100% ভাঙিবে। উমাক যদি বোঝা যায় ওই সাধারণ মানুষ জানে না, ওই সাধারণ মানুষরা জানে হাতে আমার জাতি মাটির মুক্তির আন্দোলন করছি, কিন্তু এই মানুষটা জানে না জাতি মাটি নেমে যে আমার ঐক্যবদ্ধ খায়, এবং জাতি মাটি যে আমার সবার উপর কোনো দলের মধ্যে নয়, কোনো নেতার মধ্যে নয়, জাতি মাটি আন্দোলন হচ্ছে সব দলের ঊর্ধ্বে। তো এই দলের সমস্ত দলগুলো যদি জাতি মাটির নামে ঐক্যবদ্ধ হওয়ার না পারে, ওই দল প্রত্যাহার করো, একদম ডিক্লেয়ার দিয়ে দাও। সেই জন্যে কেএসডিসি প্রায় 32টা সংগঠন নিয়ে আজ এই সংগঠিত একটা রূপ কেএসডিসি। আর সেই কেএসডিসি জীবন সিংহের মতো মানুষ আমরা দেখছি। আমার আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়া যখন হয়েছে, সেরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশেষ করে আকসু আন্দোলনের সময় আকসুর মানুষরা চ্যাংড়াগুলা, তখন তো আকসুর কোনো বয়স ছিল না, বুড়া থেকে চ্যাংড়া চেংড়ি পর্যন্ত ছিল। সেই আকসু আন্দোলনে করিবার যায় যখন তৎকালীন বেঙ্গল গভর্নমেন্ট মাইকের তার, মাইক ভাঙি দেওয়া, চেয়ার ভাঙি দেওয়া, টেবিল উঠি দেওয়া, প্যান্ডেল ভাঙি দেওয়া, এই ঘটনাগুলো ঘটাইছিল একের পর এক ঘটনা। বাধ্য হয়া এই মানুষগুলা আজকে যার নাম করছে জীবন সিংহ, এই জীবন সিংহ কিন্তু জেল খাটিছিল বাধ্য হয়া, এবং মানে নৃশংসভাবে তাকে অত্যাচার করা হয়েছিল। এই অত্যাচারের পর তো জেল থেকে মুক্তি পায়া ইয়া কিন্তু আর কোন রকম আন্দোলন না করিয়া উমায় ভাবিছে এই গণতান্ত্রিক প্রক্রিয়া এটা কোনো মূল্য নাই, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা কয়ে কোনো লাভ হবার নাই, অস্ত্র ধরা খাবে, অস্ত্র প্রশিক্ষণ নেওয়া খাবে। সেদিনেই স্থির করেছিল উমায় বেড়ে অস্ত্র প্রশিক্ষণের জন্য চলে গেছিল, আর বাকিটা আমি করলেও নাই। তারপরে আমরা দেখছি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন এবং এক পাকে কামতাপুর পিপুলস পার্টির নেতৃত্বে আন্দোলন, পরবর্তীকালে 2004 সালে প্রগ্রেসিভ পার্টির আন্দোলন। এই দুই কামতাপুরি ভাঙে, এক কামতাপুরি ভাঙিয়া দুই কামতাপুরি হয়ে গেল। 1998 খ্রিস্টাব্দে জিসিপিএ শুরু করেন, মাত্র 2005 সালে দুটো ভাগ হয়ে গেল। বংশীবদন অনশন মঞ্চ তখন বসিল, অনন্ত পাকে ফেঁকা গিয়ে অন্য জায়গায় চলে গেল। সেদিন বংশী অনন্ত দুইজনে ভাগ হয়ে গেল। তারপরে শুধু বংশী অনন্ত নয়, আশুতোষ বর্মা, জ্যোতিষ সরকার, আজকের উত্তর দিনাজপুরের শিবাজী সরকার, মূলত 5টা ভাগে ভাগ হয়ে গেল। এটা জাতি মাটির আন্দোলন আছে, দলে দলে ভাগ হয়ে নেতাগার ঐক্যবদ্ধ না হয়, ভাগ কয়া জাতিটাক দিনের পর দিন শোষণ করিবার ধরছে, নিজে শোষণ করিবার ধরছে। দেখিবার পাচ্ছেন কোটি কোটি টাকার মালিক কাক দেখে দিন, তোমার পরিষ্কার চোখ থাকলে পরিষ্কার ভাবো, একটু ভাবনা দেবে, পরিষ্কার ছবিটা বাইরে আসবে। এটা জাতি মাটির নামে কারণ ডায়লগ মারে मैं अनंत कोटि ब्रह्मांड का मालिक हूँ, मैं हूँ तो सब कुछ है। আরে তুই যদি সবকিছু ব্রহ্মাণ্ডের মালিক, তো এই সুশাগ্র মেদিনী না হয় সেইটা বুঝবার রাজ্যে ভারত সরকার পাশাপাশি ঘুরি লাগে, সারা বিশ্বের শাসক আসি তোর পাঁচ তেল মারিলে আর কইলে প্রভু মোর রাষ্ট্র যেন মোর ভালো করে চালিবার পারম,
তোমার ওই জন্য তোমারটা আসুন, তোমার চরণামৃত নিবাতে আস। এই কথায় প্রতিদিন প্রতিটা সারা বিশ্বের যত শাসক আছে সবাই আর শিলায় আর চরণামৃত নিয়ে বাড়ি গেল হয় আর নিজের দেশ শাসন করিলায়। আজি উমায় কেনে আজি ঘুরি ঘুরি বেড়া পরের পাশত। হ্যাঁ, উমায় তাহলে আলাপ যখন পেপারও দিলে বাইরে হয়েছে উমার মুখ দর্শন করলে পাপ বলে খরণ হয়। বোঝো মজা? আমার মাসলে কত বড় বোকা বানাইছে। এই খবরটা যখন মিডিয়ার বাইরে হয়ে গেছে, পেপারে ফেলা উঠেছে, আমার জাতিটা কত বড় ছোট করছে সারা বিশ্বের মুখে। যে জাতির মানুষ আছে না নাই, যে জাতির এত বড় ভগবান, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সেই ব্রহ্মাণ্ডের মালিকের মানুষ, মানুষের ভাষার স্বীকৃতি নাই, রাজ্যের স্বীকৃতি নাই, ইতিহাসের স্বীকৃতি নাই, সংস্কৃতির স্বীকৃতি নাই। এটা ভাবির লাগে না আমার? আজই যায় নেতা আছেন, নেত্রী আছেন, সবাই এগুলো জানি নাও। এবং কি করে আমার মানুষ বুঝি নাগে, আর কি করে এই দুচ্চরিত্রের মানুষগুলা, দুর্বিসন্ধির মানুষগুলা আমার যে জাতি মাটির কথা কয়, আমার জাতি মাটির মানুষ শোষণ করিবার যাচ্ছে, কি করিয়া সেগুলোকে হানিবার নাগে। বাক্যবানে হানো, বাক্যবান যৌক্তিক আলোচনা, যৌক্তিক আলোচনার মধ্যে দিয়া বুঝি দেওয়া খাবে সত্যিকারের জিনিসটা কি। এটাকে আমার জাতি মাটির আন্দোলন চলে যাচ্ছে। কোটি কোটি টাকার মালিক রাজপ্রাসাদ, আরো উল্টা কয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসিলে কোর্টে বসি দিব রাজপ্রাসাদ বানাবেন। আরে ভাই, তোমাদের রাজপ্রাসাদে বললাম, তোমাদের আসি দেখিবে রাজপ্রাসাদ আছে, তোমার তো ভালোই তো বল তো বিতে আছেন, তোমার কিসের রাজ্যের দরকার? উমাকে তো দেখেন লাগবে আমার অভাবটা কি, আমার কি ছিল রাজপ্রাসাদটা দেখিয়ে দিব। যে ওই রাজপ্রাসাদ ছিল আমার, আর আজি আমার কোনটা কেনা আসি বসিয়া সেটা দেখিয়া তারপর করিয়া। আজি তা না হয়, ওটা কোটি কোটি টাকা ঢালিছে, ওটাকে না রাজপ্রাসাদ বানাইছে, আর আমার মানুষের চোখ ধুলা আছে দিয়া ওটা মহারাজ হয়ে গেছে, ভগবান হয়ে গেছে, যুগ সন্ধিকনের মানুষই হয়ে গেছে। আর একজন বংশী কি কম, যাই আমাকে রাজ্য দিবার পাবার নাই, যাই আমাকে ভাষা দিবার পারিবার নাই, সেই রাজ্য সরকারের হয়ে গোলামি করছে। কারো যদি থাকেন মোক ডাইরেক্ট প্রশ্ন করো, মুই উত্তর দিন। কারো যদি থাকেন কতগুলো প্রশ্ন আছে মোক করিবার পারে, মুই তোমাকে সোজা সাপটা উত্তর দিন, তোমার মোর কথার উত্তর দিবার পারিবার না। এইটা আমার জিনিসগুলো পরিষ্কার করি বুঝি নেওয়া খাবে। এই জাতি মাটির মুক্তির জন্য আমার এই যে ভাষার কথা বলুন, যে ভাষা থেকে দুইটা ভাষা তৈরি হয়েছে, যে ভাষা থেকে যে ভাষার অক্ষর নিয়ে দুইটা ভাষা সমৃদ্ধ হয়েছে, আজ সেই ভাষার কিন্তু সাংবিধানিক স্বীকৃতি নাই। এলা কথা কথা অনেক কথা। বাংলা ভাষার গদ্যের ভাষা বলে ছিল না, কাই লিখছে? হামার রাজা নৃপেন্দ্র নারায়ণ আসামের রাজা চুকাম্পাক লিখিছিল একান চিঠি। এই চুকাম্পাক চিঠি খান লিখিয়া পরবর্তীকালে বাংলা সাহিত্যের মানুষগুলা উচ্চশিক্ষা MA ক্লাসে পড়াছে যে বাংলা ভাষার প্রথম আদি নিদর্শন গদ্যরূপ আছে ওই কুচবিহারের রাজা, আসামের রাজা চুকাম্পাক লিখে যে চিঠি, সেই চিঠিটা নাকি বাংলা ভাষার প্রথম গদ্যরূপ চিঠি। আর সেই ভাষা বাংলা ভাষার উপভাষা, কত বড় ব্ল্যাংম্যান হক করে আমার ভাষা থেকে তৈরি আমরা, অথচ আমার ভাষা কয় উমার উপভাষা। এটা মানিয়ে নিবার পারবেন কারণ এটা উপস্থিত যারে জন্মা তাকে গায়ে জারুয়া নাকি? তো এমার হচ্ছে অবস্থা তাই। তাহলে আমার মানসিরা প্রথমে হচ্ছে আমাকে জাগিবার লাগবে, আমার ব্রেন, চোখ, মুখ, নাক, কান খুলি থুবার লাগবে, আর আমার যুক্তিশীল হওয়া হবে। মানুষ যদি আমাকে একটা বুঝে, আমাকে 7টা বুঝে আমাকে ইয়ে করবো, বাধ্য করা যায়। এইটা প্রত্যেকটা নেতা নেত্রী হওয়া হবে। তার জন্য কি লাগে, আমরা আছি। কারণ না থাকলে মুখ দেখাবেন, মই আসিম তো কত যুক্তি লাগে মুই তুলি দেন, বাক্যবান একটা অস্ত্র, একদম অমৃত অস্ত্র বানিয়ে দিয়ে দিন, তোমার দম নাই কাউ আসি আবার হারাবে। তাহলে এই হারাটা আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দেশত, গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়ার নাগে একটা IAS অফিসারের ভোট একটা খোড়ার ভোট সমান, কোনো তফাৎ নাই। কিন্তু এই ভোট দিয়া একটা বুদ্ধিক পরীক্ষা করা যায় না, বুদ্ধিক বিচার করা যায় না। যে মানুষগুলো আজকে অ্যাওয়ার্ড পাওয়া দিচ্ছে ন্যাশনাল লেভেলের, মুই বদনাম না করম, এর চেয়ে আরো অনেক ট্যালেন্টেড পার্সন পরিবেশী আছে, সেই মানুষগুলো কিন্তু খাইয়ে পাচ্ছে না। ওটাও একটা মাধ্যমের দরকার, চ্যানেলের দরকার। তো এই জন্যই মুই কম যে আজকের এই কনফারেন্সত আলিপুর ওয়ান ব্লকের যে কনফারেন্স, এই কনফারেন্সের মধ্যে এটা কভার চাম যে তোমার প্রত্যেকটা নেতা কর্মী আমার জাতিসত্তার প্রতিষ্ঠা করবেন, জাতিসত্তার মুক্তি, জাতি মাটির মুক্তি, এই সত্তাটা বুঝাবেন। আর দলে দলে ভাগ হওয়া যে দলগুলো আছে ওগুলার মধ্যে একটা কথায় কবেন যে আমার জাতি মাটির মুক্তির আন্দোলন, আমার ঐক্যবদ্ধ আন্দোলন চাই, আমার কোনো সেপারেট আন্দোলন চাই না, যাই সেপারেট থাকবে তার পাঁচ ছাড়ি দাও।
আর বিশেষ করে এই দীর্ঘ আন্দোলনের ক্ষেত্রে আমার গণতান্ত্রিক আন্দোলন দেখছি, অসশস্ত্র আন্দোলন দেখছি, পৃথিবীর ইতিহাসে একটা বিরলতম ঘটনা, যাই 30 বছর ধরে সশস্ত্র সংগ্রাম করেছে ভারতবর্ষের ইতিহাসে নেই। নেতাজি 1.5 বছর 2 বছর আন্দোলন করেছে সশস্ত্র, ওমা ইতিহাসের পাতা ঝকঝক করিয়া আছে। আমার জীবন সিংহের কাছে নেতাজি তো বাচ্চা বাবু, আরো বাচ্চা বাবু, তার ইতিহাস নাই, তার ভাষা স্বীকৃতি নাই, তার মাটির অধিকার নাই, তার ইতিহাসের স্বীকৃতি নাই। এর চেয়ে বড় দুঃখ আর থাকিবার পরে আজি আমার মাঝি দলবাজি করে, আমার মাঝে অন্য দল করিয়ার পারে, আমার মাঝি নিজের অধিকারের কথা কর না পারে, আমার মাঝি অনেক অজ্ঞ অচেতন। ভাবেন না যাই তৃণমূল করিতেছে, যাই সিপিএম করিতেছে, বিজেপি করিতেছে, ওমার মাথার কিন্তু কিছু নাই, ওমার মাথার গোবর আছে, গোবর। ওই নেতাটা কোয়ার পারবে? নিজের মার ভাষার স্বীকৃতি আছে, নিজের ভূখণ্ডের স্বীকৃতি আছে, ইতিহাসের স্বীকৃতি আছে, সংস্কৃতির স্বীকৃতি আছে। ও সারাগুলো দালাল এক একজন ভাবে যে মুই সিপিএম এর বিশাল বড় পদ আছে, বিজেপির বিশাল বড় পদ আছে। আরে তোর বাদ দুধ খাচ্ছিস, তোর জাতি মাঠে আন্দোলন কর না, কেন পারিস না তুই? ওইলা দেউনিয়া গড়িতে আমাও করিবার পার নয়, এটা বুঝি নিবা নাকবে সবাকে। সেই জন্য মুই কম যে জাতি মাটির আন্দোলনে মুক্তির আন্দোলনে নামছি, এটা কোনো অন্য কোনো দলের দালালি করার জন্য না হয়। আর এত বড় একজন সশস্ত্র সংগ্রামী ভারত সরকার যখন ডাকে আনছে শান্তি আলোচনা, সেই শান্তি আলোচনা 7 দফায় সম্পূর্ণ হয়ে গেছে। কামতাপুর রাজ্য বা কেডার কুচবিহার রাজ্য, কামতাপুরি রাজবংশী ভাষার স্বীকৃতি আর এসটি করণের দাবি, এই 3টা দাবি ভারত সরকার মানিয়ে নিছে। শুধুমাত্র চুক্তিটা দেরি করেছে, পিস অ্যাকর্ড যেটা কয়, পিস এগ্রিমেন্ট, এই শান্তি চুক্তিটা হয়ে গেলে আমার কিছু একটা একদম একটা সাকসেসের দিক খুলিয়া যাবে। একটা কিছু দিলে শুরু হয়ে যাবে শান্তি চুক্তি, আর একটা দিয়ে গেলে মানুষ গেলে আর এই বিভ্রান্ত জেলা করছে উলাবার করবে সাহস পাবার না। এইটার জন্যে মুই আহ্বান করিম, সবাইকে আতুষ করিম, আবদার করিম, আইসো জীবন সিংহের যে আমার যে এত ত্যাগ, এত বীরত্ব, সেটা ভারতবর্ষের ইতিহাসের নাই, সেটা মুই তোমাকে এই মাইকের সঙ্গ দেই কয়া গেছং। মুই মিশাং করি না হয়, চুপ করিয়া না হয়, এই মাইকো একদম ওপেন সবাদ কয়া গেলুম যে জীবন সিংহের এই যে 30 বছরিয়া সশস্ত্র সংগ্রাম আর 2 বছরিয়া আজকে যে ভারত সরকারের অধীনে মানে তত্ত্বাবধানে আছে, সেটা কিন্তু একটা পৃথিবী আজকে পৃথিবীর অন্যতম একটা বিরলতম ইতিহাস, সঙ্গে ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ ইতিহাস। আর সেই ইতিহাসকে রক্ষা করার দায়িত্ব কার? তার বংশধরের। তার বংশধর কায়? হামলালা। এই হামাল্লার উচিত আমারে কারো দাদা হবে, উমায় আমার কারো দাদা হবে, কারো কাকা হবে, কারো জ্যাঠা হবে, এই তো হবে, কারো বাপ হবে, তাই তো? তাহলে সেই মানসিটাকে রক্ষা করার দায়িত্ব আমার, সেই মানসিটার অবদান, সেই মানসিটার লক্ষ্য আদর্শ প্রতিষ্ঠা করার দায়িত্ব আমার। তাই ওই মানসিটার সামনে থিয়া সেই মানসিটার যে মহান আদর্শ, মহান ত্যাগ, মহান বীরত্ব, সেই বীরত্ব গাথার সামনে থিয়া আমার জাতি মাটিকে আগে নিয়ে যাই এবং শান্তির আলোচনা সফল করিয়া তুলি। এবং সামনে আইসা 21শে জুলাই যে আসামের বুকে, আসামের দিসপুরে গুয়াহাটির যে আমার ধর্নাকাম বিক্ষোভ মঞ্চ সমাবেশ হচ্ছে, সেটাকে না আমার এই শান্তি চুক্তি দ্রুত সম্পন্ন করিবার জন্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মাধ্যমে আমার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আমার স্মারকলিপিতম মেমোরান্ডাম করিতম, এটা সফল করিবার জন্য সবাইকে আটুস করিয়া যাচ্ছুম। আইসো সবাই মিলিয়া সেই দিনকার আমার সফল করিয়া তোলে। যাই হোক, আর বেশি না কম, সবাইকে ধন্যবাদ। জয় কামতাপুর, জয় কেএসডিসি, জয় জীবন সিংহ, জয় ভারত। ধন্যবাদ।